হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একদম বিনা নোটিশে হঠাৎ করে একটা লাইভ ক্লাসে চলে আসলাম। এই মুহূর্তে যারা আমাকে পেজ থেকে দেখতে পাচ্ছেন কিংবা প্রোফাইলে শেয়ার থেকে দেখতে পাচ্ছেন, সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি। আজকের এই লাইভের মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুইটা স্পঞ্জ কেকের রেসিপি। একটা হচ্ছে চকলেট স্পঞ্জ কেক, একটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। দুইটাই আমার অর্ডারের কেক। তো সেই দুইটার রেসিপি আজকে আপনাদের সঙ্গে এই লাইভের মধ্যে শেয়ার করব। লাইভে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ইচ্ছা হয়েছে তাই লাইভে চলে আসছি। লাইভটাকে একটু শেয়ার করে দিবেন যারা দেখছেন। আশা করি আজকের এই ভিডিও থেকে বা এই লাইভ থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, তাহলে সবাই দেখার সুযোগ পাবে। আচ্ছা, আজকে প্রথমেই যেই স্পঞ্জ কেকটা তৈরি করব সেটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। আমি আজকে এখানে 2 পাউন্ড ওজনের একটা বেস রেডি করব। দুইটা আলাদা আলাদা মেথডে আমি দেখাবো।
স্পঞ্জ কেকের প্রথম রেসিপির জন্য যেটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করছি, এখানে যা যা কিছু নিয়েছি আজকের উপকরণ তা সব কিছুই আপনাদের সঙ্গে বলে দিচ্ছি। এখানে আমি 4টা ডিম নিয়েছি, সেই সাথে এখানে আমার রয়েছে 110 গ্রাম পরিমাণ চিনি। আমি এখানে 110 গ্রাম পরিমাণ ব্যবহার করছি, 10 গ্রাম বাড়িয়ে দিয়েছি চিনি, এতে করে টেস্টটা ব্যালেন্স হবে। আপনারা চাইলে 100 গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন কিংবা 120 গ্রাম পরিমাণও ব্যবহার করতে পারেন। এখানে আমি ময়দা ব্যবহার করছি 80 গ্রাম পরিমাণ, সেই সাথে কর্নফ্লাওয়ার আছে এখানে 20 গ্রাম পরিমাণ, আর তেল ব্যবহার করছি এখানে 40 গ্রাম পরিমাণ। আর আজকের এই কেকটাকে আমি 8x8 ইঞ্চির একটা মোল্ডের মধ্যে বেক করব। আজকের এই কেকটাকে আমি 8x8 ইঞ্চির এই মোল্ডের মধ্যে বেক করব। তো প্রথমেই আমরা শুকনো উপকরণগুলোকে রেডি করে নিচ্ছি। লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন, যদি আপনাদের সমস্যা না থাকে তাহলে একটু লাইভটা শেয়ার করে দিবেন, তো সবাই দেখতে পারবে। প্রথমে একটি শুকনা পাত্রের মধ্যে আমি একটি চালনি বসিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? এবারে এই চালনির মধ্যে আমি 80 গ্রাম পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। লাইভটাকে একটু শেয়ার করে দেবেন, যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন লাইভটাকে একটু শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে আমি এখানে 20 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করছি। বেকিং পাউডার অ্যাড করব 1 চা চামচ পরিমাণ। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? অনেকদিন পরে লাইভে আসলাম। এই পর্যায়ে আমি এখন এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে চেলে নেব। আজকে 2টা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি, যদি আপনাদের উপকারে আসে সেই জন্য। আমি আজকে অর্ডারের কাজটা যেভাবে করছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি এখানে ময়দাটাকে চেলে নিলাম। প্রথমেই এটাকে একটা সাইডে রাখবো। এই পর্যায়ে আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। 4টা ডিমই কিন্তু রুম টেম্পারেচারে ছিল। এবারে আমি এর মধ্যে 100 গ্রাম পরিমাণ বা 110 গ্রাম পরিমাণ, আমি বলেছিলাম 110 গ্রাম পরিমাণ চিনিটাকে নিয়ে নিচ্ছি। আমি আজকে প্রথমে চিনিটাকে একটু গরম পানির ভাপে মেল্ট করে নিব। এটাও স্পঞ্জ কেকের একটা পদ্ধতি। এর আগেও আমি আমার পেজ এবং প্রোফাইলের লাইভের মধ্যে 4টা মেথডে স্পঞ্জ কেক তৈরি করা শিখিয়েছিলাম। তো সেখানেও কিন্তু আমি এই মেথডটা দেখিয়েছিলাম গরম পানির উপরে যেই ভাপ দিয়ে স্পঞ্জ কেকটা তৈরি হয় সেটা। বিশেষত স্কোয়ার মোল্ডের ক্ষেত্রে আমি যেহেতু আজকের এই কেকটা স্কোয়ার মোল্ডে করব, হ্যাঁ, স্কোয়ার মোল্ডের কেকের ক্ষেত্রে যেটা হয় মাঝখান থেকে বেশি ফুলে ওঠে, চারদিক থেকে সমানভাবে ফুলতে পারে না। দ্যাটস ওয়াই আমি আজকে এই পদ্ধতি ফলো করে স্পঞ্জ কেকটা এই স্কোয়ার মোল্ডের মধ্যে বেক করব। এতে করে একদম ইভেনলি চারদিক থেকে সমানভাবে ফুলে উঠবে এবং কেকটা দেখতে বেশ সুন্দর লাগবে। ওই জন্যই আমি এই পদ্ধতি ফলো করছি। এছাড়া চাইলে অন্য যে কোনো পদ্ধতি ফলো করেও এই সেম রেসিপি দিয়ে করা যাবে। আমি চুলাতে পানি ফুটতে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে পানিটা এনে এরপরে আমরা সেই পানির উপরে রেখে বাটিটাকে এটাকে মিশিয়ে নিব।
হ্যাঁ, আগে বললে ভালো হতো, কিন্তু আমার আজকে লাইভ করার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে মনে হয়েছে যে লাইভ করি, এই জন্য লাইভে চলে আসছি। যাক, সমস্যা নেই, লাইভটা রয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের বেসিক বেকিং এর সিজন 2 এর ক্লাস কিন্তু অলরেডি হোস্ট করা হয়ে গেছে। এই ক্লাসটা আগামী, অর্থাৎ এই যে আমাদের আজকে শুক্রবার, আগামী শুক্র এবং শনিবার মানে বৃহস্পতিবার দিন রাত্রে থেকে ক্লাস শুরু হবে। শুক্র শনিবার গিয়ে আমাদের এই ক্লাসটা শেষ হবে। তো যারা ওই ক্লাসটাতে এনরোল করতে চান বেসিক বেকিং এর, আগেই বলে রাখি এই ক্লাসগুলোর রেকর্ড ভার্সনে জয়েন হওয়ার সুযোগ নেই। বেসিক বেকিং এর সিজন 1 এ প্রায় 40 জনকে নিয়ে ক্লাসটা নেওয়া হয়েছে, সেটা ওই পর্যন্তই গ্রুপটাকে অ্যাচিভ করে রাখা হয়েছে। ওই গ্রুপের মধ্যে আর কাউকে নেওয়া হবে না, কিংবা নতুন করে কাউকে অ্যাড করা হবে না। আর এই হচ্ছে গিয়ে সিজন 2 এর ক্লাস। সিজন 2 এর ক্লাসের মধ্যে সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে রসগোল্লা থিমের কেক, আর হচ্ছে গিয়ে বিরিয়ানি থিমের কেক, দুইটাই হুইপ ক্রিম দিয়ে করা হবে। এইগুলা হচ্ছে এবারের ক্লাসের বিশেষত্ব। আপনারা যদি সিজন 2 এর ক্লাসে কেউ এনরোল করতে আগ্রহী হন, করতে পারেন। এক্ষেত্রে যারা নতুন আছেন তাদের তো সুবিধা হবে, আর যারা পুরাতন আছেন তারা অনেক কিছুর আরো নতুন আইডিয়া পাবেন। ক্লাসের ডিটেলস কিন্তু লাইভের ওপরে পিন আপ করে দেওয়া আছে, মানে লাইভের ক্যাপশনের মধ্যেই রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। গরম পানির মধ্যে নিয়ে আমরা খুব সুন্দরভাবে এই ডিম এবং চিনিকে মিশিয়ে নেব। অবশ্যই এখানে হিট রেসিস্ট্যান্ট বোল ব্যবহার করবেন, আদারওয়াইজ কিন্তু বোলটা ফেটে যাওয়ার চান্স আছে। জাস্ট আমরা এটাকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত খুব ভালো করে এই গরম পানির মধ্যে দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিব। মানে আমাদের উদ্দেশ্য হবে চিনিটাকে গলিয়ে ফেলা। লাইভটা যদি আপনাদের একটু হলেও পছন্দ হয় তাহলে লাইভটাকে একটু শেয়ার করবেন। যেহেতু আজকে আগে থেকে নোটিফিকেশন দেইনি, তুলনামূলক আজকে ভিউয়ার্স অনেক কম, তবুও লাইভটাকে একটু শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আর যদি সবার শেয়ার হয় অনেক বেশি, তাহলে আমি এই আজকের এই কেকগুলো ডেকোরেশনও শেয়ার করব, সেই সাথে হুইপ ক্রিমের অনেক টিপস নিয়ে একটা ফ্রি আরেকটা লাইভ হবে। যদি আপনারা বলেন সেক্ষেত্রে ডিমটা এতটাই গরম হবে যে আপনি এভাবে আঙুল ডুবালে বুঝতে পারবেন গরম হয়ে গেছে। ঠিক আছে, ওই অতটুকু গরম করে নেবেন। জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য একদম ফুটন্ত গরম পানির মধ্যে রেখে এই কাজটা করবেন। আচ্ছা, যদি স্টিলের বোল ব্যবহার করেন তাহলে সাবধান, তাহলে সেটা যেন পানির সাথে টাচ না করে। ঠিক আছে, কাচের বোল ব্যবহার করলে এভাবে সরাসরি পানিতেই ডুবিয়ে দিবেন। আর যদি আপনি স্টিলের বোল ব্যবহার করেন ওই ক্ষেত্রে কিন্তু উপরে রাখবেন। ঠিক আছে, পানি থেকে যাতে আপনার বোলটা উপরে থাকে, না হলে কিন্তু আপনার ডিমটা কার্ডেল হয়ে যাবে। যেহেতু কাচের বোল ব্যবহার করছি, একদমই পানির উপরে বসিয়ে দিচ্ছি, এতে করে ভালো হয় আর কি কেকটা। এই পদ্ধতি ফলো করলে স্কোয়ার কেকটা চারিদিক থেকে সুন্দর করে ফুলে ওঠে, প্লাস কেকটা দেখতে অনেক সুন্দর হয়। আচ্ছা, এরই মাঝে আমি এখন ওভেনটাকে 160 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়ে দিচ্ছি, আর এদিকে এখন আমি ব্যাটার রেডি করতে থাকি।
আমি এখন যে পদ্ধতিতে আপনাদের দেখাবো এই কেকটা, এই পদ্ধতিতে করলে আপনার কেকটা একটুখানিও বসে যাবে না, একদম সুন্দর ঠিকঠাক মতো থাকবে আর একটুখানি রাইজও করবে, ঠিক আছে? লাইভটাকে একটু শেয়ার করার অনুরোধ রইল। আচ্ছা, যারা আমাদের বেসিক বেকিং সিজন 2 এর ক্লাসে জয়েন করতে চাচ্ছেন তারা কিন্তু এই লাইভের ক্যাপশনের মধ্যে দেওয়া আছে লিংক, মানে পুরো ক্লাসের ডিটেইলস, সেখান থেকে দেখে নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন আমার পেজে মেকিং এন্ড বেকিং, অথবা আমার পার্সোনাল আইডি মোর্শেদ নামে যে আইডি আছে সেই আইডিতেও ইনবক্স করতে পারেন। আপনারা চাইলে এই ক্লাসে জয়েন হতে পারেন। আগেই বলে রাখি, এই ক্লাসগুলোতে কিন্তু রেকর্ড ভার্সনে জয়েন হওয়ার কোনো সুযোগ নেই। বিটারের হাই স্পিডে আমি এখন ডিমটাকে ফোম করে নিচ্ছি। যারা একদম বেকিং এর ক্ষেত্রে নতুন আছেন, যাদের ধারণা একদম শূন্য, তারা চাইলে এই ক্লাসগুলোতে জয়েন হতে পারেন, আমাদের অনেকটাই উপকারে আসবে। আর এই ক্লাসের মধ্যে যা যা কিছু রয়েছে তা কিন্তু লিস্ট করে দেওয়াই আছে। যারা আমার পেজ থেকে নিয়মিত ভিডিও রেসিপিগুলো দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আশা করিনি যে কয়েকদিনের মধ্যেই, মানে জাস্ট 2-3 দিনের মধ্যে এত ভিউয়ার্স পেয়ে যাব। তো যাই হোক, সবাই পাশেই থাকবেন। আর কি কি ধরনের নতুনত্ব চান রেসিপির মধ্যে, তা ওই ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের কমেন্টের উপর ভ্যারি করি, সেই কমেন্টের রিপ্লাই দিয়েই রেসিপি দেওয়া হবে, ঠিক আছে? যখন ডিমের ফোমটা এই রকমের হয়ে যাবে, এই যে দেখতেই পাচ্ছেন ভেসে আছে, এই ডিমের ফোমটা যদি একটা কিছু লেখেন তাহলে দেখবেন যে জিনিসটা এই রকমের ভেসে আছে। একদম লিখেছে, একদম স্পষ্টই বোঝা যাচ্ছে। তো এরকম যখন বুঝবেন তখন বুঝবেন আপনার ডিমটা ফোম করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ভ্যানিলা এসেন্স যোগ করছি।
আমি আজকের এই ব্র্যান্ডের এসেন্সটা ব্যবহার করছি। এই এসেন্সটা বেশ ভালো লেগেছে আমার কাছে। এই জাস্ট 2-3 ফোঁটা ব্যবহার করলেই একদম অনেকটা ফ্লেভার চলে আসে, খুব বেশি ব্যবহার করতে হয় না। ভ্যানিলা এসেন্সটাকে দিয়েও আরো একবার ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমরা যেই তেলটাকে নিয়েছিলাম, আমি এখানে 30 থেকে 40 গ্রামের মতো তেল নিয়েছি। তো এই তেলটাকে বিটারের একদম লো স্পিডে রেখে, একদম যথাসম্ভব বিটারটা আস্তে চলে এরকমের অবস্থায় রেখে তেলটাকে মিক্স করে নিতে হবে। তেলটা দিয়ে যদি জোরে বিট করা হয় সেক্ষেত্রে কিন্তু ফোমটা একটু লিকুইড হয়ে যায়। ওটা আমরা চকলেট কেকের ক্ষেত্রে করতে পারি। এর আগে যখন আমি ভিডিও শেয়ার করেছি, রেসিপিস ভিডিও, চকলেট কেকের, স্পঞ্জ কেকের যে ভিডিওটা শেয়ার করেছিলাম, ওর মধ্যে কিন্তু আমি সেটা বলে দিয়েছিলাম যে তেলটা দিয়ে জোরে বিট করলে একটু লিকুইডই হয়ে যায়। ওই সময় চকলেট কেকের যে মিশ্রণটা অর্থাৎ কোকো পাউডার, ময়দা মিশে যেতে খুব সহায়তা হয়। আর ভ্যানিলা কেকের ক্ষেত্রে দরকার নেই, তবুও আমরা বিটারটাকে একদম লো স্পিডে রেখে এরপরে তেলটাকে অল্প অল্প করে অ্যাড করবো। দ্যাটস এ। তাতে করে যেটা হবে, মোটেও আপনার ফোমটা ভেঙে যাবে না, ফোমটা একদম স্টেবল থাকবে। একদম লো স্পিডে, আর একবারে ঢেলে দিবেন না তেলটা। ব্যাস, এতটুকুনি, আর প্রয়োজন নেই। আমাদের এখানে তেলটা প্রপারলি মিক্স হয়ে গেছে, কিন্তু ফোমটাও একটু ভাঙেনি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে আস্তে করে এরপরে আপনারা তেলটাকে মেশাবেন, এতে করে ভালো হবে। এবারে আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণের মিশ্রণটাকে আমি এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আচ্ছা, দেওয়ার আগে অবশ্যই শুকনো উপকরণের মিশ্রণটাকে একবার এইভাবে মিক্স করে নেবেন। এতে করে প্রপারলি সবটা ব্যালেন্স হয়ে যাবে, আর আপনার জিনিসটা অপচয় হবে না। কোনো দিকে কর্নফ্লাওয়ার বেশি, কোনো দিকে বেকিং পাউডার বেশি, এরকমের হবে না। তো 2-3 বার চেলেও নিতে পারেন, অসুবিধা নেই, বা এভাবে একটু মিক্স করে নিলেও হয়ে যায়। এখন এখান থেকে অল্প করে ময়দাটাকে নিয়ে নিব এবং একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে একদম আলতো হাতে মিশিয়ে নিব। যেদিকে মিক্স করবেন সেদিকেই মিক্স করতে থাকবেন। একবার মিক্স করবেন, একবার উল্টা দিকে ঘুরাবেন, এভাবে করবেন না, তাহলে ফোম বসে যায়। লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? দেখেন, প্রথম পর্যায়ে ময়দাটা মিক্স করে হয়ে গেছে। এবার সেকেন্ড টার্মে আমি ময়দাটাকে অ্যাড করব। টোটাল আমি 3 বারই মেশাই। স্পঞ্জ কেকের রেসিপি আসলে কি, আপনি অহরহ অনেক রেসিপি পেয়ে যাবেন ফেসবুকে, ইউটিউবের মধ্যে, তবু আপনার পারফেকশন নিয়ে যে একটা রেসিপি, সেরকম একটা রেসিপি কিন্তু যথেষ্টই অভাব আছে। এই রেসিপি ফলো করতে পারেন, ভালো হবে। দেখতেই পাচ্ছেন, একদম শিফন কেকের ব্যাটার যেরকমের হয় সেরকমেরই কিন্তু ব্যাটারটা হয়েছে। পরিমাণগুলো খুব ম্যাটার করে, ঠিক আছে?
এই পর্যায়ে আপনি চাইলে এখানে 1 টেবিল চামচের মতো গরম পানি অ্যাড করতে পারেন। তো আমিও এখানে 1 টেবিল চামচের মতো একটু পানি নিয়েছি আর একটু মাইক্রোওয়েভটাকে গরম করে নিই। তো গরম পানিটা এখানে অ্যাড করলে ময়দাটা সুন্দরভাবে মিশে যাবে, ময়দাটা কোনো জায়গা থেকে কুটি পাবে না। একবারে মেশাতেই থাকবেন না, একটু মেশাবেন, ছেড়ে দিবেন। আমি যেভাবে মেশাচ্ছি দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতে পারতেছেন কিছুটা। দেখেন এটা হচ্ছে এক্স্যাক্টলি স্পঞ্জ কেকের কনসিস্টেন্সি। এর থেকে যদি রানি হয়, মানে আপনারা অনেক সময় ভিডিওতে দেখেন তারা ভিডিও করে যে মোল্ড মানে বাটি থেকে এটা মোল্ডের মধ্যে ঢেলে দেন, এটা একদম সাথে সাথে ভাবে ছড়ায় যায়, তাহলে বুঝিয়ে নেবেন তার রেসিপিতে গন্ডগোল আছে। এই রেসিপি মোল্ডে ঢালার পর আপনারা দেখবেন যে একদম মোল্ডের মধ্যে সাথে সাথে ছড়িয়ে যাবেন, এটাকে আস্তে আস্তে ছড়ায় দিতে হবে কাঠি দিয়ে। তো আমি এখানে এই যে দেখতেই পাচ্ছেন পানিটা থেকে ধোয়া উঠছে, তো এখান থেকে আধা টেবিল চামচের মতো পানি এখানে অ্যাড করে দিব। ব্যাস এনাফ, আর দরকার নেই। পানি মানে একদম বেশি আবার ভরে ভরে দিবেন না, পানিটা জাস্ট দেওয়া কনসিস্টেন্সিটা ব্যালেন্স হয়ে যাওয়ার জন্য। ওকে ডান, আমাদের ব্যাটার এখানে রেডি। এখন আমি এটাকে 8x8 ইঞ্চির মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দিব। ডিম অনেক সময় ফোম হয় না, এটা হচ্ছে কি যেই ডিমগুলা পুরানো হয়ে যায় ওই ডিমগুলোর মধ্যে পানি বেশি হয়ে যায়, তখন ওই ডিমগুলাতে ফোম হতে চায় না। আচ্ছা, স্পঞ্জ কেকের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে স্পঞ্জ কেকের ব্যাটার কখনো উপর থেকে ঢালবেন না, তাহলে ফোম ভেঙে যাবে। একদম যথাসম্ভব মোল্ডের কাছাকাছি থেকে ব্যাটারটাকে পুর করবেন, ঠিক আছে? অন্যান্য কেকের ক্ষেত্রে যেমন অয়েল বেস পান কেকগুলোর ক্ষেত্রে ওই যে আমি যেটা বলেছিলাম, এই যে দেখেন কোনা কোনা কিন্তু এখনো ফিল আপ হয়নি, আস্তে আস্তে এটা ছড়াবে। মানে দেওয়ার সাথে সাথে যদি দেখেন আপনার মোল্ডের মধ্যে কেকটা একদম ছড়িয়ে গেছে, তাহলে বুঝিয়ে নেবেন আপনার রেসিপি ঠিকঠাক মতো হয় না। দেখেন কোনা কোনা কিন্তু এখন পর্যন্ত ভরে নাই, এই যে এই কোনা দেখেন, এই কোনা দেখেন, এটাই হচ্ছে গিয়ে একটা পারফেক্ট স্পঞ্জ কেকের বৈশিষ্ট্য, যেটা স্কোয়ার মোল্ডে পড়লেই বোঝা যায়। এবারে একটি কাঠির সাহায্যে আমি সুন্দর করে একটু ফ্ল্যাপ করে দেব। আচ্ছা, এই স্পঞ্জ কেকের ব্যাটার খুব বেশি জোরে ঠাস ঠাস করে টাক দিবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা বসে যায়। একদম লাইটলি এটাকে হ্যান্ডেল করতে হবে। ডান। এখন আমি এটাকে ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 160 ডিগ্রিতে ওভেন অলরেডি প্রিহিট করতে দিয়ে দিছি। তো ওখানে আমার এটা বেক হতে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগবে।
এবারে চলে যাব সেকেন্ড রেসিপিতে। সেকেন্ড রেসিপিতে আছে আমাদের চকলেট স্পঞ্জ কেক। আজকে 1.5 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেকের বেস দেখাচ্ছি। তো 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপির ক্ষেত্রে আমি একটু ডিমটাকে আলাদা করে দেখাই, মানে কুসুমটাকে একটু আলাদা করে দেখাই। অসুবিধা নেই। কুসুম হাত দিয়ে আলাদা করবেন, চামচ চামচ দিয়ে কুসুম আলাদা করতে গেলে ভেঙে যায়। হাত দিয়ে আলাদা করা এগুলো আসলে এমন কিছু না, আজকাল এমন এমন কিছু জিনিস দেখি যা আসলে কিছু না বলেও পারি না। অনেককে দেখি যে আপনার হাতের মধ্যে একটা সার্জিক্যাল গ্লাভস ঢুকায় নিয়ে এরপরে হচ্ছে তারা রান্না করে, এটা কিন্তু মোটেই উচিত না। সব র হ্যান্ডে করা হয়, ঠিক আছে? আপনারা যারা ইন্টার্নশিপ করেছেন আপনারা সবাই জানেন কোথাও কোনো ধরনের গ্লাভস ইউজ করা হয় না, সবকিছু একদম র হ্যান্ডে করা হয়। ইন্টার্নশিপ যারা 5 স্টার হোটেলগুলোতে করেছেন তারা অবশ্যই ব্যাপারটা জানেন যে কখনোই কিন্তু কোনো সময়ই কোনো কিছুর ক্ষেত্রে গ্লাভস ইউজ করা হয় না। গ্লাভসটা ইউজ করা একদমই মানা যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তো যারা যারা ইউটিউবের মধ্যে বলেন কিংবা ফেসবুকের মধ্যে বলেন যারা হাতের মধ্যে গ্লাভস ঢুকায় ভিডিও করে, আপনারা এই তালে পরে কেউ আবার হাতে গ্লাভস ঢুকায় কাজ করেন না, কারণ সেটা আনহাইজেনিক হয়ে যায়। গ্লাভসটা তখন পড়তে পারবেন যখন আপনার প্রোডাক্ট রেডি হয়ে যাবে, প্রোডাক্টটাকে আপনি উঠিয়ে এক প্লেট থেকে অন্য প্লেটে ট্রান্সফার করবেন, ওই পর্যায়ে আপনি চাইলে গ্লাভস ইউজ করতে পারবেন। এছাড়া গ্লাভস ইউজ না করাই ভালো। আচ্ছা, আজকের এই রেসিপির ক্ষেত্রে আমি এই ডিমের ফোমের মধ্যে একটুখানি হোয়াইট ভিনেগার ব্যবহার করব। আমি আজকে এই ব্র্যান্ডের ভিনেগারটা ব্যবহার করছি। কোনো ব্র্যান্ডিং প্রমোশন না, এটা জাস্ট দেখালাম কোনটা ব্যবহার করছি। তো এখান থেকে জাস্ট আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি মধ্যে 75 থেকে 80 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিব। এটা আমি একবারই দিয়ে দিব এবং এটাকে খুব ভালো করে বিট করে আমরা ফোম করে নিব। এর আগে আমরা একটু শুকনো উপকরণগুলোকে রেডি করে নেই। ষাট গ্রাম ময়দা, 15 গ্রাম কোকো পাউডার, 2 থেকে 3 গ্রাম বেকিং পাউডার, আমি চোখের আন্দাজই দিয়ে দিই কারণ এটা আমার করতে করতে আন্দাজ হয়ে গেছে। আর একটুখানি 1 চিমটি মতো বেকিং সোডা, যেহেতু ভিনেগার দিছি তো এখানে একটু বেকিং সোডা না দিলে ভিনেগারটা যেই দিলাম তার কোনো মাহাত্ম্য থাকবে না, তাই একটুখানি বেকিং সোডা দিলাম। চকলেট কেকের ক্ষেত্রে দেওয়া যায়, আমি অন্যান্য কেকের ক্ষেত্রে ভিনেগার কিছু দিই। এটা একটা প্রচলিত রেসিপি, এভাবে অনেকেই করে, ওই জন্য এভাবেই করলাম আজকে। বেশ, এবারে শুকনো উপকরণগুলোকে সুন্দর করে নিব।
শুকনো উপকরণটা আমার রেডি হয়ে গেছে। এবারে বাদ বাকি প্রসেসটা করে ফেলি। আচ্ছা, এরই মাঝে আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দেই। ওয়ান 160 ডিগ্রিতে ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিলাম। লাইটটা সেভ নাও থাকতে পারে। এবারে আবারও ডিমের ফোম করব আমি। আর এখন যেহেতু এখনই ওই ভ্যানিলা কেকের ফোমটা করছি, এই জন্য আর বিটারের স্টিকগুলোকে ধুইনি, তো এই অবস্থায় ব্যবহার করছি। লাইটটাকে একটু শেয়ার করে রাখবেন, বেশি বেশি শেয়ার হলে লাইটটাকে ডিলিট করবো না। ডিম এবং চিনিকে বিট করে ফোম করে নিব। দেখেন, এই যে একটু আগে কেউ একজন কমেন্ট করেছিলেন যে ডিমটা ফোম না হলে কি করব, এই দেখেন এই ডিমটাই ফোম হচ্ছে না। তো এখন আর কিছুই না, আমি এখানে ডিমের কুসুমগুলোকে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এটাকে আর আলাদাভাবে ফোম করছি না। এখন এই সব কিছুকে দিয়ে আগের মতো ফোম করে নেব। অনেক সময় ডিমের সাদা অংশ ফোম না হলে কুসুমগুলোকে অ্যাড করে দিবেন, তখন আবার ঠিকঠাক মতো হয়ে যাবে। দেখলেন আবারও ফোম ওঠা শুরু হয়েছে। একটু আগেই ফোমটা বসে যাওয়া শুরু করছিল। তো এরকমের যদি দেখা যায়, শুধুমাত্র যদি আমরা ডিমের যেই সাদা অংশটা বিট করতে চাই সেটা ফোম হচ্ছে না, তখন আমরা কুসুমগুলোকে অ্যাড করে দিব, তাহলে আবার ঠিক হয়ে যাবে।
আরেকবার রিপিট করি, যদি কখনো আপনার ডিমটা দেখেন ফোম হতে চাইছে না, তখন ওর মধ্যে আরেকটা ডিম অ্যাড করে দিতে পারেন, তাহলে ফোমটা ঠিকঠাক মতো উঠে আসে। আচ্ছা, ডিমটা যখন এভাবে ফোম হয়ে আসবে, ওই পর্যায়ে আমি এখানে আধা চামচের মতো চকলেট ইমালশন ব্যবহার করছি। এরই সাথে আমি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। যে ফ্লেভারেরই কেক হোক 1-2 ফোঁটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেনই, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আচ্ছা, ডিমের ফোমটা এখানে রেডি হয়ে গেছে। চকলেট কেকের জন্য এই পর্যায়ে আমি এখানে 30 গ্রাম পরিমাণ সয়াবিন তেল অ্যাড করব। তো এই তেলটাকে অ্যাড করার সময় বিটার স্পিড একদম লোতে থাকবে। ব্যাস, আমার তেলটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এরই মাঝে আমার এখানে বিটারের কাজও শেষ হলো। এখন আগে থেকে রেডি করে রাখা মিশ্রণটাকে দিয়ে আমরা মিক্স আপ করে নিব। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমরা সুন্দর করে চকলেট কেকের জন্য ময়দা এবং কোকো পাউডারের মিশ্রণটাকে মিশিয়ে নিব।
2 থেকে 3 বার অ্যাড করলেই হয়ে যায়, এর বেশি দরকার হয় না। বাকি লাস্টের সকল মিশ্রণটুকু এখানে অ্যাড করে নেব। আচ্ছা, আমি এখানে বাদবাকি সকল মিশ্রণটাকে অ্যাড করে দিলাম। বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু আগে এর মধ্যে দিয়ে দিতে এখন দেওয়ার প্রয়োজন নেই। আর এই পর্যায়ে এখানে পানি ব্যবহার করবেন, গরম পানি 1 চামচের মতো। তো আমি একটুখানি পানিটা গরম করে নিই। লাইভের শেষে আরেকবারও বলে রাখি, যারা বেসিক বেকিং ক্লাসটা করতে চাচ্ছেন, বেসিক বেকিং ক্লাসটা কিন্তু অলরেডি হোস্ট করা হয়ে গেছে। আগামী শুক্র শনিবারে 2 দিনে বেসিক বেকিং এর সিজন 2 এর ক্লাসটি অনুষ্ঠিত হবে। এটি অনলাইন বেসিস একটি ক্লাস। এই ক্লাস কেউ হয়ে গেলে রেকর্ড ক্লাসে কেউ জয়েন করতে পারবেন না। যাদের করতে হবে তারা লাইভ ক্লাসই করতে হবে। আর এই ক্লাসের ডিটেলস কিন্তু আমার এই লাইভের উপরে যে আমার লাইভের টাইটেলটা আছে বা ক্যাপশনটা আছে তার মধ্যে দেওয়া আছে। এছাড়া পোস্ট করা আছে, আবার একবার পোস্ট করে দিব। তো এখানে আমি আধা টেবিল চামচের মতো গরম পানি ব্যবহার করব। এই গরম পানিটা কিন্তু কোকো পাউডার দিয়ে খুবই খুবই দরকারি, ঠিক আছে? ভ্যানিলা কেকে না হলেও হয়, কিন্তু চকলেট কেকে মাস্ট। না হলে এই চকলেট কেকের যেই ব্যাটারটা আছে অর্থাৎ কোকো পাউডারটা অতিরিক্ত ময়েশ্চার টেনে নেয় আর কেকটা একদম হার্ড হয়ে যায়। বুঝলেন? যে ব্যাটারটা মিক্স আপ হয়ে গেলে লাস্টলি আমরা একটি স্প্যাচুলার সাহায্যে একদম উপর নিচে তো সুন্দর করে মিক্স করে দিব। তো এই আমার চকলেট কেকের মিশ্রণটা। আর এই কেকটাকে আজকে আমি একটি 7 ইঞ্চি মোল্ডের মধ্যে বেক করছি। মোল্ডের মধ্যে আগে থেকে বাসন পেপার বিছিয়ে রাখছি। কেকের ব্যাটারটা একদম মোল্ডের কাছ থেকে ঢেলতে হবে, ঠিক আছে? স্পঞ্জ কেকের ব্যাটার খুব বেশি উপর থেকে ঢালবেন না, তাহলে ফোম কেটে যায়। একদম কাছে থেকে ঢালবেন। হয়ে গেছে। এবারে 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে এটাকেও 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। কেকগুলো হয়ে যাওয়ার পরে কেমন হয়েছে সেটা আমি দেখাবো, শেয়ার করবো অবশ্যই। আর কেকগুলোকে এখন আমি ঢুকাই দিচ্ছি। লাইভটাকে এই পর্যায়ে আমি কেটে দিব। আর দেওয়ার আগে অবশ্যই একটি কাঠির সাহায্যে খুব সুন্দরভাবে ফ্লাপ করে দিবেন, যাতে কোনো এয়ার বাবল না থাকে। খুব বেশি জোরে এটাকে টাক দিবেন না, তাহলে কিন্তু ফোমটা বসে যায়, ঠিক আছে?
তো এটা একদম মোলটা ভরে যাবে। তো এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি, বেক করে নিব মোটামুটি 30 মিনিটের জন্য। আর ভ্যানিলা কেকটা এতক্ষণে অর্ধেকের বেশি করে শেয়ার করি আপনাদের সঙ্গে, এরপরে লাইভটাকে কেটে দিই। এই যে দেখতেই পাচ্ছেন একদম মোল্ডের উপর পর্যন্ত ভরে আসছে। তো এটা একদমই মোল্ড ফিল আপ হয়ে যাবে। তো যেটা বলছিলাম, দেখতেই পাচ্ছেন একদম সমানভাবে চারদিক থেকে ফুলে উঠছে। এই জন্যই যেভাবে দেখালাম ওইভাবেই ভ্যানিলা কেকটাকে রেডি করবেন স্কয়ার মোল্ডের জন্য, তাহলে অনেক বেশি ভালো হবে।